আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। 17 তারিখ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার 3000, বড় আপডেট দিয়ে দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম, মুখ্যমন্ত্রী বললেন আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছে। অগাস্টে 2 ভাবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, কারা আগে পাবেন আর কারা পরে, জানুন নতুন নিয়ম। মসজিদের মাইক অপসারণ নিয়ে নতুন বিতর্ক, হাইকোর্টে যাওয়ার ঘোষণা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঘুষ চাইলেই সোজা ফোন, দুর্নীতি রুখতে নজিরবিহীন অ্যাকশন মোডে নবান্ন, চালু মেগা হেল্পলাইন। বেঙ্গালুরুতে এসআইআর শুরু হতেই বড় ধাক্কা, অর্ধেকের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড়। 15 আগস্টের মধ্যে এই কাজ না করলেই বিপদ, 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা যোজনা, শুধু মুষ্টিমেয় মেয়েরাই পাবেন কিছু টাকার সুবিধা, আসল সত্য কি? তৃণমূল ভেঙে এনসিপিআই তৈরি হলো, এবার কি ভাঙছে এনসিপিআইও? হাসিনাকে সমর্থন করল না ভারত, সাফ বলল বাংলাদেশ সরকার বিরোধী যা যা বলেছেন। মহিলারা 2500 টাকা করে পাবেন মাসে, অগাস্ট থেকে এই রাজ্যে শুরু হয়েছে আবেদন, কারা পাবেন না জানেন? গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান, এই সময়ের মধ্যে ইকেওয়াইসি না করলেই বিপত্তি। চন্দ্রনাথ রথ খুনে জড়িত বিজেপি কর্মী, এ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ শটান বলে দিলেন যদি কি বললেন। ডিম ছুটছে তাতেই ভয়, স্বাধীনতা সংগ্রামীরা তো গুলি খেয়েছেন, মহুয়াকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা। সার্ভার সমস্যায় থমকে রেশন পরিষেবা, ঘন্টার পর ঘন্টা লাইনে গ্রাহকরা। আমরা ব্যবস্থা নিচ্ছে, বাংলার বাড়ির তালিকায় কত অযোগ্য জানালেন দিলীপ ঘোষ। কেন বদলাচ্ছে না পশ্চিমবঙ্গের নাম, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। গাজার ঠেক খুলতে 25,000 লাগবে, বিজেপি নেতার অডিও ভাইরাল। ডাক্তারি পাশ করলেই গ্রামে গিয়ে চিকিৎসা বাধ্যতামূলক, দেশে এক নিয়মের পক্ষে সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নীতি তৈরির পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রথম 2 মাস নিয়ম মতো টাকা মিললেও চলতি অগস্ট মাসে এসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা অনেকেরই অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। বারবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করেও টাকা না আসায় কপালে ভাঁজ পড়েছিল উপভোক্তাদের। তবে সমস্ত জল্পনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং সামনে এসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সংক্রান্ত যাবতীয় আপডেট এবং পরিশোধের দিনক্ষণ স্পষ্ট করে দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি অগস্ট মাসের 17 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের সমস্ত নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই কারণে এই নির্দিষ্ট সময়ের আবেদনকারীরা, তবে তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে ওই দ্বিতীয় দফার আবেদনকারীদের ঝাড়াই বাছাই ও যাচাই পর্ব মিটে গেলেই আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাবে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সময় লাগার কারণে সেপ্টেম্বর মাসেও টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে। প্রাথমিক যাচাই ও গুছিয়ে নেওয়ার পর্ব সম্পূর্ণ হওয়ার পর আগামী অক্টোবর মাস থেকে আরও কোনো দেরি হবে না। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য কোনোভাবেই বন্ধ হবে না। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন গুজবে কান না দিয়ে প্রত্যেকে যেন সরকারি নির্দেশিকার দিকে নজর রাখেন, তাদের উপর কঠোর নজর রাখা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত ধন্দ একটি বিশেষ সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়।
কারা প্রকল্পের জন্য যোগ্য এবং কারা নন সে বিষয়ে একেবারে জলের মতো পরিষ্কার করে সে সমস্ত উত্তর ও বিশদ তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনায় এবার ইতি টানল রাজ্য সরকার। বাংলা না বঙ্গ নাম পরিবর্তনের নানান প্রস্তাব অতীতে সামনে এলেও আপাতত সেই পথে হাঁটছে না সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি নাম বদলানোর কোনো পরিকল্পনা নেই। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী? ঐতিহাসিক পশ্চিমবঙ্গ নামেই রাজ্যকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাম পরিবর্তনের বদলে কেন পুরনো নামই রাখা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যের কেন্দ্রে রয়েছে 1947 সালের দেশভাগ এবং পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস। বর্তমান সরকারের মতে পশ্চিমবঙ্গ নামের সঙ্গে এমন একটি ঐতিহাসিক অধ্যায় জড়িয়ে রয়েছে যা শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য মুছে ফেলা যায় না। দেশভাগের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947 সালে, সেদিন আমাদেরকে পাকিস্তান নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল পূর্ব পাকিস্তানে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় 5821 ভোটে এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই যে পশ্চিমবঙ্গ এর পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যা বর্তমান আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে পশ্চিমবঙ্গের নাম বদলের আলোচনা নতুন নয়। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়ে একাধিক প্রস্তাব সামনে এসেছিল। তৎকালীন সরকারের যুক্তি ছিল ওয়েস্ট বেঙ্গল নামের কারণে ইংরেজি বিভিন্ন সরকারি বৈঠকে একের পর এক রাজ্যের নাম ডাকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পালা শেষের দিকে আসে। ফলে রাজ্যের বিভিন্ন দাবি ও বিষয় তুলে ধরার ক্ষেত্রে কাঙ্ক্ষিত গুরুত্ব পাওয়া যায় না বলে দাবি করা হয়েছিল। উল্লেখ্য, এই সমস্যার সমাধান হিসাবে অর্থাৎ ইংরেজিতে নামের বানান বদলালেও বাংলায় উচ্চারণে বিশেষ পরিবর্তন না আনার পরিকল্পনা রয়েছে। পরে সেই প্রস্তাবে পরিবর্তন এনে 2016 এবং 2018 সালে বাংলা নাম করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বর্তমান সরকার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সরকারি নথি ও প্রশাসনিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নামই বহাল থাকবে। নাম বদলের দীর্ঘ বিতর্কের শেষে তাই রাজ্যের পরিচয় হিসেবে পশ্চিমবঙ্গই থাকছে। রাজ্যে মসজিদ থেকে মাইক অপসারণকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা অনুযায়ী একাধিক মসজিদে মাইক খুলে ফেলার পর এবার বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার ঘোষণা দিল আসল তৃণমূল দলের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আগামী সপ্তাহে এ বিষয়ে কলকাতা হাইকোর্ট এর দ্বারস্থ হওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন আসল তৃণমূলের প্রায় 16 জন বিধায়ক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত জানান, মসজিদের মাইক অপসারণের বিষয়টি তারা সরাসরি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন। তার দাবি, ধর্মীয় আচার অনুষ্ঠান মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথেই হাঁটবে তাদের দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আগামী শুক্রবারের মধ্যে আমরা হাইকোর্টে যাব। আমাদের দলের আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলের মুখ্য সচেতক। রাজ্য মসজিদের মাইক অপসারণের বিষয়টি গত কয়েক দিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, এই পদক্ষেপে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এই ইস্যু ইতিমধ্যেই দিল্লিতেও পৌঁছেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাদের বক্তব্য ছিল, যদি শব্দদূষণ সংক্রান্ত আইন কার্যকর করা হয় তবে তা যেন সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে টার্গেট করা না হয়। মসজিদের মাইক অপসারণের প্রশ্নে একদিকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন, অন্যদিকে রাজ্যে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি, সব মিলিয়ে বিষয়টি এখন নতুন আইনি ও রাজনৈতিক মাত্রা পেয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলা দায়ের হলে এ বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে। সরকারি স্তরে দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি সংস্কৃতি অবসান ঘটাতে এবার চূড়ান্ত করা অবস্থান নিল রাজ্য সরকার। সাধারণ মানুষকে সরকারি কর্মকর্তাদের হেনস্থার হাত থেকে বাঁচাতে জিরো টলারেন্স নীতি নিয়ে ময়দানে নেমেছে নবান্ন। কোনো সরকারি আধিকারিক বা
লোকসেবক যদি কাজের বিনিময়ে ভয় দেখানো কিংবা জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা নির্দেশের পর দুর্নীতি দমন শাখাকে 3 জন অভিজ্ঞ আইপিএস অফিসার মুরলীধর শর্মা, আকাশ কামরেশিস সেন সহ একঝাঁক পুলিশ কর্মী এনে আরও শক্তিশালী করা হয়েছে। এই দুর্নীতি দমন শাখার অফিসিয়াল হেল্পলাইন নম্বর ও ইমেল দুর্নীতি দমন শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোনো সরকারি আধিকারিক বা লোকসেবক ঘুষ চান, আপনাকে টাকা দিতে বাধ্য করেন বা হুমকি দেন অথবা আপনার কাছে দুর্নীতির কোনো তথ্য থাকে তবে অবিলম্বে জানান। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস করেছে প্রশাসন। এই হেল্পলাইন চালু হতেই নজিরবিহীন সাফল্য পেয়েছে দুর্নীতি দমন শাখা। হেল্পলাইনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করেছেন ভিজিল্যান্স অফিসাররা। একটি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের বকেয়া বিল পাশ করানোর জন্য তিনি এই ঘুষ দাবি করেছিলেন। টাকা লেনদেনের মুহূর্তেই ওথ পেতে থাকা দুর্নীতি দমন শাখার টিম তাকে প্রমোটিং বা নির্মাণ কাজে সিন্ডিকেট, তোলাবাজি অথবা জুলুমবাজি হলে, রাস্তায় বা ট্রাকে অবৈধভাবে রোড ট্যাক্স, বেআইনি টোল আদায় করা হলে, বেআইনি মদের ঠেক বা চোলাই মদের কারবার চললে, রাজ্য সরকারের এই কড়া ও আইনি পদক্ষেপের ফলে সরকারি অফিসগুলিতে দুর্নীতিবাজদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শুরু হতেই বড়সড় চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুতে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া শুরু হতেই এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী বেঙ্গালুরু শহরের প্রায় অর্ধেকের বেশি ভোটাররা নাম তালিকা থেকে বাদ পড়ার মুখে। বেঙ্গালুরুতে ঠিক কী পরিস্থিতি? নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেঙ্গালুরুর শহরতলিতে মোট 40.21 লাখ ভোটার রয়েছে। এর মধ্যে 55.39% ভোটারের এনুমারেশন ফর্ম অসংগৃহীত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা এলাকায় এই সংখ্যা আরও বেশি। বেঙ্গালুরু দক্ষিণ এই অঞ্চলের সর্বাধিক ভোটারের বাস, যার মধ্যে 51.18% অর্থাৎ প্রায় 10.97 লাখ ভোটারের নাম অসংগৃহীত হিসেবে চিহ্নিত হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রাল ও উত্তর, সেন্ট্রালে এই সংখ্যাটি 9.4 লাখ এবং উত্তরে প্রায় 10.95 লাখ ভোটার। সব মিলিয়ে বেঙ্গালুরু শহরতলিতে প্রায় 48.9 লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য, এনুমারেশন চলাকালীন যাদের নাম বাদ পড়েছে তাদের অনেকেই এই ঠিকানায় অনুপস্থিত ছিলেন, স্থানান্তরিত হয়েছেন কিংবা তাদের নাম অন্য কোনো এলাকায় ভোটার তালিকায় রয়েছে। এছাড়া মৃত ও অবৈধ বা ডুপ্লিকেট ভোটারদের নামও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 5.54 কোটি ভোটারের মধ্যে প্রায় 1.1 কোটি ভোটারের নাম এএসডিও ক্যাটাগরিতে চিহ্নিত হয়েছে, যার মধ্যে 66.43 লাখ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। 16.32 লাখ ভোটার মৃত এবং 16.12 লাখ ভোটারের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি 6.93 লাখ ভোটার নাম থাকা মানেই চূড়ান্তভাবে তা ডিলিট হয়ে যাওয়া নয়। যারা অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত হিসেবে ভুলবশত চিহ্নিত হয়েছেন তারা ভোটার তালিকায় নাম সংশোধনের সুযোগ পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বুথ লেভেল অফিসার এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা কাছে আবেদন জানালে তথ্য যাচাই করে তা সংশোধন করে নেওয়া সম্ভব।